সাফওয়ান শিমুর মাথা তুলে নিজের দিকে ঘোরালো। শিমু কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে নিজের। সাফওয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আমি আপনার সাথে অনেক অনেক অন্যায় করেছি, আমি জানি। আমি সেগুলোকে শুধরে নিতে চাই। আমার এই ভুলগুলো শুধরে নেবার জন্য আমি আপনার থেকে একটা সুযোগ চাই। দয়া করে আমাকে ফেরাবেন না। সাফওয়ান আবারও কাতর স্বরে বলল, আমি গ্রামে বিয়ে করার জন্য মোটেই রাজি ছিলাম না, কিন্তু মায়ের কথায় এক প্রকার বাধ্য হই মায়ের কথা রাখতে। মা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে থাকে, আবার আমার বন্ধুরাও আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে শুরু করে। এদিকে মা বাবার চাপ, অন্যদিকে বন্ধুদের ঠাট্টা, সব মিলিয়ে আমি অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। মায়ের কথা রাখতে আপনাকে বিয়ে করলাম ঠিকই, কিন্তু আপনাকে মেনে নিতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আপনি জানলে অবাক হবেন, আমি আপনাকে বিয়ের আগে একবারের জন্য দেখিও নি। কবুল বলার পরেই আমি বিয়ের আসর ছেড়ে চলে এসেছিলাম। আপনার বাবা আমাকে আটকাতে গেলে আমি তাকে বলেছিলাম আমার জরুরি কাজ পড়ে গেছে। আপনার বাবা সেটা বিশ্বাসও করে নিয়েছিল, হাসি মুখে বিদায় দিয়েছিলেন আমাকে। মা ওই দিকটা সামনে নিয়েছিল সেদিন, তাই কোনো ঝামেলা হয়নি। নিজের সাথে অনেক বোঝাপড়ার পর সিদ্ধান্ত নিলাম, মা আমাকে জোর করে বিয়ে করিয়েছে, কিন্তু আমি চাইলে সংসার নাও করতে পারি। নিজের জেদকে প্রাধান্য দিয়ে ঢাকায় চলে এসেছিলাম। ঢাকায় এসেই মাকে বলেছিলাম আমি আপনার সাথে সংসার করতে চাই না। সেই দিনের পর থেকে টানা 2 মাস আমার সাথে মায়ের কোনো যোগাযোগ ছিল না। এর মাঝেই আয়ান এলো আমার বাসায় হুট করে। ওকে দেখে আমি অবাকই হই। ও আমাকে আমার ভুলগুলো সম্পর্কে অবগত করে। ইতিপূর্বে আপনার কথা মনে পড়লেও আমি আমার জেদকেই প্রাধান্য দিয়েছি। আয়ান যখন আপনার সাথে আমার করা অন্যায়গুলোর সম্পর্কে ধারণা দিল, তখন আমি বুঝতে পারলাম নিজের জেদের বশে আমি আমার স্ত্রীকে কতটা কষ্ট দিয়েছি। ধীরে ধীরে আমার চিন্তাধারা বদলালো। আপনার প্রতি আমার অনুভূতি কাজ করতে শুরু করলো। আয়ানকে আমাকে আশ্বস্ত করলো সব ঠিক হয়ে যাবে। আমিও নিজের করা ভুলগুলোর জন্য আপনার কাছে ক্ষমা চাইতে মরিয়া হয়ে উঠলাম। আয়ানের সাথে গেলাম বাড়িতে, যে সম্পর্কে বাড়ির কেউ কিছুই জানতো না। যাবার পরের দিনই বাবা আমাকে আলাদা ডেকে নিয়ে অনেক বকাঝকা করলেন। বাবাকে কোনো রকম আয়ান সামনে নিল। বাবাও শান্ত হলেন। আমি তারপর থেকে নিজের সবটা দিয়ে চেষ্টা করছি নিজের ভুল শুধরে নেবার। আপনি কি আমাকে এখনও ক্ষমা করবেন না শিমু? আমি সত্যি চাই আপনার সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাতে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি শিমু। সাফওয়ানের কণ্ঠ এবার আরও অসহায় হয়ে উঠল। বলে উঠল, আমি তো ভুল করেছি, আমি জানি। সেই জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত। আমি আর এই অপরাধ বোধ নিয়ে বাঁচতে চাই না। আপনি দয়া করে আমাকে এই অপরাধ বোধ থেকে মুক্তি দিন। একটি বিষাদময় রাতের শেষে একটি সুন্দর প্রভাতের আগমন, যে প্রভাত মুছে দেবে হয়তো বিষাদের ঘনঘাটা। প্রভাতের সেই মিষ্টি আলো পৌঁছে যাবে সব আনাচে কানাচে, জাগাবে হয়তো কোনো এক প্রেমিক পুরুষের জন্য তার প্রেমিকার হৃদয়ে প্রেম। ভেঙে যাবে হয়তো পাহাড় সমান অভিমানের বাধা। সূর্যের মিষ্টি আলো চোখে পড়তেই ঘুম ছুটে গেল সাফওয়ানের। চোখ খুলতেই নিজের বুকে প্রেয়সীকে আবিষ্কার করে তার চিত্ত পুলকিত হলো। হৃদয় জানান দিল, এবার বুঝি প্রেয়সীর অভিমান ভাঙবে। এই প্রথম তারা দুজন এত কাছে পুরো একটি রাত কাটিয়ে দিল। অভিমান বিলাস করলো দুজনে মিলে। মৃদু শব্দে সাফওয়ান শিমুকে ডাক দিল, উঠুন, সকাল হয়েছে। সাফওয়ানের ডাকে ঘুম ছুটে গেল শিমুর। পিটপিট করে চোখ খুলতেই সাফওয়ানের বুকে নিজেকে আবিষ্কার করলো। মনে পড়ে গেল কাল রাতের কথা। সবকিছু মনে পড়তেই লজ্জায় দুগাল রাঙা হয়ে গেল। কিশোরী মেয়েদের মতো কালকে কি করেছে ভাবতেই যুবতী মন অশান্ত হয়ে উঠল। লজ্জায় মাটির বুকে নিজেকে আড়াল করতে চাইল মন। দ্রুত সাফওয়ানের বুক থেকে মাথা সরিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। এভাবে সারা রাত বেকায়দায় কাটানোর জন্য শরীরে কিছুটা ব্যথা অনুভব হলো। সাফওয়ান শিমুর সামনে উঠে দাঁড়ালো। তারপরে শিমুর দিকে একটু নিচু হয়ে শিমুর কপালে নিজের ওষ্ঠ স্পর্শ করলো। শিমুর সর্বশরীর কাঁপুনি দিয়ে উঠল যেন। এটা ওর কাছে প্রথমবার ছিল, যার জন্য একটু অপ্রস্তুত হয়ে গেল। সাফওয়ান শিমুর দিকে তাকিয়ে অমায়িক হাসি দিয়ে বলল, কান্নাকাটি করে তো অবস্থা খারাপ করে ফেলেছেন। রাতে তো আমার বা আপনার কারোরই কিছু খাওয়া হয়নি। আমি ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি খাবার কিনতে, আপনি সে পর্যন্ত ফ্রেশ হয়ে নিন। সাফওয়ান নিজের বাক্য শেষ করে আবারও একটু হাসি দিয়ে চলে গেল নিজের কক্ষে।
শিমুর মনে হলো আজ তার কাছে সাফওয়ানকে অনেক বেশি ভালো লাগছে। এই যে তার এই মিষ্টি হাসিটা যেন একদম হৃদয়ে গিয়ে লেগেছে। নিজেকেও ভীষণ হালকা লাগছে ওর। সাফওয়ানের এই হাসিটা দেখার জন্য যুগ যুগ বাঁচতে ইচ্ছে করছে। আয়ান আর আলফাত প্রাতঃভ্রমণ শেষ করে বাসায় ফিরেছে মাত্র। রাজিয়া বেগম তাদের কাছে 2 গ্লাস পানি নিয়ে এসে বসলেন। আলফাতের দিকে 1 গ্লাস পানি এগিয়ে দিতে দিতে বললেন, আমার মনে হয় বিয়ে নিয়ে এবার আমাদের পরিবারের সাথে কথা বলা দরকার। মা ঠিকই বলেছেন। এবার আমাদের এই বিষয় নিয়ে এগানো প্রয়োজন। আর সাফওয়ানকেও এই ব্যাপারে আজকে জানাবো। কি বলো আয়ান? আব্বু, আপনি ভাইয়ের সাথে কথা বলুন। অনিকা আড়াল থেকে সব কথা শুনে নিজের কক্ষের দিকে দৌড়ে চলে গেল। তার ভীষণ লজ্জা লাগছে। অবশেষে তার প্রণয় কুমার তার হবে ভাবতেই সারা শরীর জুড়ে অদ্ভুত শিহরণ হচ্ছে। নিজের কক্ষে রাখা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে লাল ওড়না দিয়ে মুখ ঢেকে দেখলো কেমন লাগে। বধূ বেশে নিজেকে কল্পনা করতেই 2 গাল রক্তিম আভা ছড়িয়ে পড়ল। আচ্ছা, আমানের কেমন অনুভূতি হবে যদি সে জানতে পারে খুব শীঘ্রই তাদের বিয়ে হচ্ছে? না না, সে আর ভাবতে পারছে না। লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে বারবার। সাফওয়ান আজকে নিজের কর্মক্ষেত্র থেকে দ্রুত প্রস্থান করে শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বউকে তার তেমন কিছুই দেওয়া হয়নি। পরে বউ তাকে কৃপণ বলুক সেটা সে চায় না। গাড়ি পার্কিং লটে রেখে বেরিয়ে গেল শপিং মলের দিকে। উদ্দেশ্য বউকে উপহার দেওয়ার। শপিং মল থেকে বের হতে হতেই বিকেল হয়ে গেল। মনে মনে বলল, মেয়েদের জিনিস ক্রয় করা ভীষণ কষ্টসাধ্য, এটা মেয়েরাই ভালো করতে পারে। এরপর শপিং ব্যাগগুলো গাড়িতে রেখে বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসায় পৌঁছে 2 বার কলিং বেল চাপতেই শিমু দরজা খুলে দিল। শিমু সাফওয়ানের হাতের দিকে তাকাতেই বেশ অবাক হলো। প্রায় 10-12টার মতো শপিং ব্যাগ। সাফওয়ান শিমুর দিকে ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলল। শিমু সাফওয়ানের হাত থেকে ব্যাগগুলো নিতেই সাফওয়ান গিয়ে ড্রয়িং রুমে রাখা সোফায় বসে পড়ল। শিমুকে উদ্দেশ্য করে বলল, আজকে রাতে আমরা ঘুরতে বের হব, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটি শাড়ি পরে তৈরি হয়ে নেবেন। প্রতিটা মেয়েই তার প্রিয় মানুষের দেয়া ছোট ছোট উপহারগুলোতে পাহাড় সমান আনন্দ খুঁজে পায়। শিমুও তার ব্যতিক্রম নয়। সেও তার স্বামীর দেওয়া উপহারগুলো পেয়ে ভীষণ খুশি হয়েছে, কিন্তু সেটা সে প্রকাশ করলো না। নিজের পছন্দ মতো একটি কালো শাড়ি বেছে নিল শিমু। আয়নার সামনে গিয়ে গায়ে জড়াতেই নিজেকে দেখে নিজেই মুগ্ধ হলো। অনেকদিন পর যেন নিজের মাঝে নিজেকে খুঁজে পেল ও। মাথায় ম্যাচিং করে কালো রঙের একটা হিজাব পরে নিল। হাত ভরে চুড়ি পরে হাত নাড়াচাড়া করলো। চুড়ির ঝনঝন আওয়াজ করে নিজের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ইচ্ছে হলো ঠোঁটে আজ লাল টকটকে লিপস্টিক দিতে। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়েই ঠোঁট চোরা রক্তরাঙা লিপস্টিকে রাঙিয়ে নিল। চোখে কালো কাজল দিতেও ভুলল না। নিজের স্বাদ সম্পূর্ণ হতেই আয়নায় নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিল কয়েকবার। মনে মনে বলে উঠল, সবকিছু একদম পারফেক্ট। সাফওয়ান অনেকক্ষণ যাবৎ শিমুর জন্য অপেক্ষা করছে, কিন্তু এখনো পর্যন্ত রুম থেকে বের হওয়ার নাম গন্ধই নেই। সে শুনেছিল মেয়েদের ড্রেস আপে একটু সময় লাগে, কিন্তু এতটা সময় লাগে সে ভাবতেও পারেনি। অধৈর্য হয়ে শিমুকে ডাকতে যাবে তার পূর্বেই শিমু শাড়ির কুচি ঠিক করতে করতে রুম থেকে বেরিয়ে এলো। নিজের প্রিয়তমাকে শাড়িতে দেখে হৃদগতি কিছুটা অস্বাভাবিক হলো সাফওয়ানের। বুকের মধ্যে কেউ যেন হাতুড়ি পেটাচ্ছে ওর। 2-1বার চোখ এদিকে ওদিকে ঘুরিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল। শিমু সাফওয়ানকে উদ্দেশ্য করে বলল, আমি প্রস্তুত। সাফওয়ান মনে মনে বলল, আমাকে অপ্রস্তুত করে দিয়ে নিজে তো প্রস্তুত হবেনি, চলুন যাওয়া যাক। আজকে সাফওয়ান নিজের প্রিয় গাড়িটাকে নিয়ে বের হয়নি। এর পিছনে অবশ্য একটা কারণ আছে। বাসার নিচে নামতেই রিক্সা পেয়ে গেল ওরা। সাফওয়ান আগে শিমুকে উঠতে বলল। শিমু রিক্সায় কিছুটা সংকোচ নিয়ে বসে পড়ল। তারপর সাফওয়ান উঠে বসে পড়ল। শিমু সরে বসতে চাইলে সাফওয়ান শিমুর কোমর আঁকড়ে ধরল। কানে কানে ফিস ফিস করে বলল, দূরে যেন সরে বসতে না পারেন তার জন্য এত আয়োজন।
শিমু সাফওয়ানের দিকে চোখ বড় বড় করে তাকালো। তবে কি এই জন্যই নিজের গাড়ি নিয়ে বের হয়নি সাফওয়ান? সাফওয়ান ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, আপনার ঠোঁটে লাল লিপস্টিক কিন্তু মারাত্মক লাগছে। পুরো রেড ওয়াইনের মতো দেখলেই নেশা ধরে যাচ্ছে। শিমু অপ্রস্তুত হয়ে অন্যদিকে মুখ ঘোরালো। তার কান গরম হয়ে গেছে, লজ্জায় সর্বাঙ্গ শরীর শিরশির করছে। শিমুকে অন্যদিকে ঘুরতে দেখে সাফওয়ান কিছুটা অসহায় কণ্ঠে বলে উঠল, মামা আমি কি দেখতে খারাপ বলুন তো? রিকশাওয়ালা মামা বিস্ময় নিয়ে পেছনে ঘুরলো একবার। শিমু ও সাফওয়ানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আপনি কি পাগল হয়ে গেছেন সাফওয়ান? কি সব আবোল তাবোল বলছেন? সাফওয়ান শিমুর কথায় পাত্তা দিল না, আবারও বলে উঠল, মামা কিছু বললেন না যে? মামা আপনি দেখতে তো অনেক সুন্দর, কিন্তু এইরকম কথা করছেন কেন? সাফওয়ান শিমুর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। আমি ভাবলাম আমি দেখতে হয়তো অনেক খারাপ, সেই জন্য আপনার মামি আমার দিকে ঘুরেও তাকাচ্ছে না। রিকশাওয়ালা মামা উচ্চস্বরে হেসে দিলেন। মামা আপনারাও পারেন বটেন। শিমু সাফওয়ানের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে রইল, মনে মনে বলল, লোকটা ভীষণ অসভ্য। হঠাৎ নিরামিষ থেকে আমিষ হয়ে গেল কি করে আল্লাহ জানেন। লজ্জার শরম একেবারে বিকিয়ে দিয়ে এসেছে মনে হচ্ছে। সাফওয়ান মিটমিটে হাসছে আর শিমুর চোখ রাঙানো উপভোগ করছে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।